আজকে এখানে আমরা সময় ধরেছি। আমি ধন্যবাদ জানাই রবিনকে যে আজকে যে বিষয়টা নিয়ে অর্থাৎ সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে সভা, এই মিলাদ দোয়া মাহফিল সভা আয়োজন করেছে, আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে খোকার সম্পর্কে আপনারা যা বলতে পারবেন আমি তা বলতে পারবো না, কারণ আমরা একসঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশেছিলাম এক সময়, যেটা নাকি মোটামুটি ঢাকা শহরে একটা খোকা এবং আব্বাস একটা মিলিত শব্দ হয়ে গেছিল এক সময়। তো খোকা যখন বিদেশে যায়, বিদেশে আমাকে বলেই গেছে, তারপর বিদেশে যখন ছিল সীমিত সজ্জায়, তখনও তার সঙ্গে আমার খুব কষ্ট, আমার সাথে কথা বলছিল। আমি ঢাকা থেকে তাকে একটি মেসেজ দিয়েছিলাম ফোনে। মেসেজটি ওই সময়ে আজকের একজন এই সরকারের সঙ্গে আছেন সম্পর্কিত একজন সাংবাদিক মনির সাহেব, তো তাকে পড়ে শুনিয়েছিল। সম্ভবত ইশরাক হয়তো পাশে ছিল ওই সময়, আমি ঠিক জানা নাই, হয়তো পাশে থাকতে পারে। আমার বক্তব্যের পরে শুনিয়েছিল এবং আমাকে মনে বলেছে ওই সময় খোকা খুব কষ্ট পাচ্ছিল এবং বেদনাসিক্ত ছিল। ভাইরা, মৃত্যুটা খুব স্বাভাবিক, আমরা কেউ থাকবো না পৃথিবীতে, কিন্তু খোকার মৃত্যুটা হলো অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত বেদনাদায়ক। যিনি দেশে আসতে পারতেন, সকল রকম সক্ষমতা ছিল, তাকে দেশে আসতে দেওয়া হলো না। তার অনেক আকাঙ্ক্ষা ছিল দেশে আসবে, কিন্তু আসতে দেওয়া হয় নাই। এটা একটা ওই সরকারের একটা ব্যর্থ এবং কদর্য চেহারার একটা রূপ প্রকাশ পেয়েছিল ওই দিন খোকাকে এখানে আসতে না দেওয়া। যাই হোক, আজকে এই আলোচনা সভায় আমরা দোয়া করব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খোকার সম্পর্কে আমাদের সাদেক হোসেন খোকার জন্য। তার আগে আমি কিছু বক্তব্য রাখতে চাই সম্পূর্ণ রাজনৈতিক। আমাদের যে এখানে বহুদিন মিটিং হয় না, আমরা এখানে পল্টনে আগে আসছে, আগের মতো মিটিংটা হয় না, মন খুলে আপনাদের সাথে কথা বলার সুযোগও আসে না। এখন দেশে এমন একটা অবস্থা চলছে, দেশটা কার, কে চালায়, মনে হয় দেশটা কোনো মালিক নাই, দেশের কোনো দেখার লোক নাই, সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে, রাস্তায় নামলে হাঁটা যায় না, ফুটপাথ গুলো ভরে গেছে, রাস্তা দখল হচ্ছে। এই লোকগুলো কোথেকে আসলো হঠাৎ করে? কারণ কোনো কিছু করার নাই গ্রামে শহরে, এরা এখন দোকানপাট বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধা সৃষ্টি করতেছে। তো এই যে অবস্থা রয়েছে, এটা কেন? আপনি খেয়াল করে দেখবেন, যদি গাড়ি দিয়ে চড়েন, বাসে চড়েন, তাও উপায় নাই, কিছু অতিরিক্ত ব্যাটারি চালিত গাড়ি জুড়ে গেছে, উপায় নাই। এরা সমস্ত বেকার অবস্থায় আছে, কি করবে? একটা কাজ তো চাই। সে থেকে বেকার এই দেশে মানুষের সমস্যার সমাধানে এই সরকারের কোনো লক্ষ্য নাই। আজকে এইভাবে উলট পালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এটা তোমরা পড়ছো কিনা আমি জানি না, আমরা পড়েছি কবির একটা ভাষ্য, উলট পালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এখন দেশটাকে উলট পালট করে দিয়ে একটা শ্রেণী জুড়েছে, দেশে নতুন এই শ্রেণী দেশটাকে লুটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে। যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই, তারা আজকে মাথা তুলে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে। এই সাহস, এই শক্তি কোথায় পেল? আজকের যে সরকার,
তাদের কার্যক্রম স্পষ্টতই বোঝা যায় যে তারা নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনের প্রতীক। আমি প্রমাণ করে দিলাম আপনাদের। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোথেকে এলো? এটি জনভিত্তি কি? এটি কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে পরে বোঝা যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, রাতের ভোট দিনের ভোট রাতে, ঠিক না, এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে। নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন, এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না, তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না। যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশ শাসনভার চায়, আমি বুঝি না। যারা ওই সময় পাকিস্তানকে চায় নাই, 1947 সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 1996 এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে। ওরা আজকে লম্বা লম্বা কথা বলে। আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা। আমি একটি প্রসঙ্গে কথা বলতে চাই। এখানে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দল গঠন করেন, আমার সঙ্গে ওনার বয়সের সম্পর্ক অনেক ছিল, অনেক গ্যাপ ছিল, অনেক গ্যাপ। সামনে বসে কথার মতো অবস্থা আমাদের ছিল না। তবুও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন একজন বিশাল মনের অধিকারী মানুষ। উনি ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবার সঙ্গে উনি কথা বলতেন, মত বিনিময় করতেন। তো আমাদের সঙ্গে যখন প্রায় কথা হতো, আমি তাকে বদল করি, আমি একদিন প্রশ্ন করেছিলাম যে স্যার, কিছু স্বাধীনতা বিরোধী লোক, কিছু মুক্তিযুদ্ধ বিরোধী লোক, এদেরকে দল নিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? এটা কি দেশের জন্য ভালো হবে? তখন তিনি বললেন গম্ভীর গলায় যে তুমি তো বুঝতে পারবে না, আমি তো একজন মুক্তিযোদ্ধা, আমি তো রণাঙ্গনে লড়াই করেছি, এই দেশকে স্বাধীন করেছি, আমি মেনে নিচ্ছি, তোমার মেনে নিতে পারো না কেন? আমি মেনে নিচ্ছি এই কারণে, একটা কথা মনে রাখবে, জাতিকে বিভক্ত করে তখন দেশের মঙ্গল করা যাবে না। জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না। সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই দলের, সেই রাষ্ট্রপতি দল করি। আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না, আমরা জাতিকে বিভক্ত করতে পারি না। তবে একটি শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায়, যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে, যেটা বাংলাদেশের লোক কখনো এটা হতে দেবে না। আপনার খেয়াল করে দেখবেন তারা আসলে এত লাফাচ্ছে কেন? তারা লাফাচ্ছে এই কারণে, তারা বুঝে নিছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো, এরকম একটা ধারণা হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকে ভোট দেবে, আমি বিশ্বাস করি। তো প্রিয় ভাইরা, আজকের কালকে আমাদের একটা সভা হয়েছে, সভায় প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। আমার খুব ভালো লাগছে। আমাদের অত্যন্ত, আমার এই বয়সে কিংবা আরও কম বয়সে আমি প্রথম
পার্লামেন্ট নির্বাচন করি 1991 সালে। তখন আমার বয়স সম্ভবত 40-এর মতো ছিল। হ্যাঁ, তো এখানে আমাদের সন্তান তুল্য আমার স্নেহধন্য দুজনই আছেন, রবিন এবং ইশরাক। তারা মনোনয়ন পেয়েছেন। আমরা আশা করছি আমাদের ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক, আমরা তার মনোনয়নটা আশা করি যে আমরা তার মনোনয়নটা পাবো, ঢাকা শহরে ওনাকে পাবো অবশ্যই। তো আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমার চেয়ে বেশি আমি খুশি হয়েছি আমাদের স্নেহস্থল যারা পেয়েছে তাদের জন্য, এবং নতুন পুরনো মিলে একটি আমার মনে হয় যে মনোনয়নটা হয়েছে একটা সুন্দর মনোনয়ন হয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন। অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব যেটা করেছেন ভেবেচিন্তে করেছেন। আমরা অনেকটা শুধু দেওয়ার চেষ্টা করেছি, উনি গ্রহণও করেছেন। তো এখন একটি জায়গায় তো অনেক ভালো ভালো প্রার্থী থাকতেই পারে, তো একটা মধ্যে একজনকে দিতে হবে, তো উনি সেটাই করেছেন। তো আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা যে নির্বাচনী বিশাল একটা যাত্রার নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। সেটাকে মাথায় রেখে আমরা সবাই এক জায়গায় কাজ করবো, এটাকে আমরা চিন্তা করতে হবে। প্রিয় ভাইরা, আমি আবারও সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করে, দেশের বেগম খালেদার সুস্থতা কামনা করে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, এবং আমাদের নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম।